সবাইকে স্বাগত পাঠশালায়। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর ভূগোল আগের দিন আমি 3 পাতা পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে 4 পাতা থেকে শুরু করছি। চলো পড়া যাক। বর্তমানে পৃথিবীর অভ্যন্তরের সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি খুব সাহায্য করেছে। কি বললাম? বলেছে যে বর্তমানে পৃথিবীর অভ্যন্তর মানে ভেতর সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গ মানে কি? মানে হচ্ছে ভূমিকম্পের যে কম্পনের যে সাউন্ডটা তাকে বলা হয় তরঙ্গ। গতিবিধি খুব সাহায্য করেছে। ভূমিকম্প তরঙ্গ ও আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরোনো লাভা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরের কটি স্তরের সন্ধান পেয়েছে? 3টি স্তরের সন্ধান পেয়েছে। কটি স্তরের সন্ধান পেয়েছে? 3টি স্তরের। একেবারে ওপরে আছে ভূত্বক, ভূত্বকের নিচে আছে গুরুমণ্ডল, আর একেবারে নিচে আছে বা পৃথিবীর কেন্দ্রের চারিদিকে অবস্থান করেছে কেন্দ্রমণ্ডল। আশা করছি বুঝতে পারছো। তাহলে পৃথিবীর অভ্যন্তরে প্রধানত কটি স্তরের সন্ধান পাওয়া গেছে? 3টি স্তরের সন্ধান পাওয়া গেছে। প্রথম হচ্ছে ভূত্বক, দ্বিতীয় গুরুমণ্ডল এবং তৃতীয় কেন্দ্রমণ্ডল। আমরা ক্লাস 6-এও পড়েছি এই ভূত্বকের চ্যাপ্টারে, বায়ুমণ্ডলের চ্যাপ্টারে পড়েছিলাম ভূত্বকের অভ্যন্তরের স্তর, তাই তো? তারপরে দেখো, মহাসাগরের নিচে ভূত্বক গড়ে 5 কিমি ও মহাদেশের নিচে গড়ে 60 কিমি গভীর। এর গড় গভীরতা প্রায় 30 কিমি। মহাসাগরের নিচে প্রধানত সিলিকন মানে এসআই আর ম্যাগনেসিয়ামের এমজি দিয়ে তৈরি স্তর হচ্ছে সীমা। তাহলে সীমা কাকে বলে? প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে, তোমরা ভালো করে পড়বে। এখানে সীমা আর শিয়াল এই দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দাগিয়ে নিও, ঠিক আছে? এই স্তর তুলনায় ভারী। প্রধানত ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা এই স্তর গঠন করেছে। তাহলে কোন শিলা? পাললিক শিলা না রূপান্তরিত শিলা না ব্যাসল্ট শিলা। এর ঘনত্ব 2.9 মানে 2.9 গ্রাম ঘন সেমি। মহাদেশের নিচে প্রধানত সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকের ওপরের স্তরটি হলো শিয়াল। গ্রানাইট জাতীয় আগ্নেয়শিলা এই স্তর গঠন করেছে। এই স্তর সীমার চেয়ে হালকা এবং একটানা নয়। সমুদ্রের নিচে এই স্তর অনুপস্থিত। সীমা বা মহাসাগরীয় ভূত্বকের ওপরে শিয়াল অবস্থান করছে। তাহলে কি? প্রথমত বলেছে এখানে হচ্ছে সীমা ও শিয়াল। সীমা কি দ্বারা গঠন করা হচ্ছে? সিলিকন আর ম্যাগনেসিয়াম। আর শিয়াল কি দ্বারা? শিয়াল হচ্ছে সিলিকন আর অ্যালুমিনিয়াম। শিয়াল তো আ দিয়ে মনে রাখবে অ্যালুমিনিয়াম, আর সীমা ম দিয়ে মনে রাখবে ম্যাগনেসিয়াম। তাহলে তোমাদের সুবিধা হবে মনে রাখতে যে সীমায় সিলিকন আর ম্যাগনেসিয়াম, আর তোমার শিয়ালে হচ্ছে গিয়ে তোমার অ্যালুমিনিয়াম আর সিলিকন, এই দুটো দিয়ে তৈরি হচ্ছে। প্রথমটা হচ্ছে ব্যাসাল্ট জাতীয়, তারপর দ্বিতীয়টা হচ্ছে গ্রানাইট জাতীয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি। দেখো, বলেছে পৃথিবীর সবচেয়ে বাইরের এই স্তর অত্যন্ত পাতলা। ভূত্বকের শিলা নানা খনিজ সম্পদে সমৃদ্ধ। ভূত্বকের একেবারে ওপরে আছে মাটি। ভূত্বকের বেশিরভাগ অংশ মানে 47% জুড়ে আছে অক্সিজেন। তাহলে ভূত্বকের কত শতাংশ জুড়ে অক্সিজেন আছে? ভূত্বক মানে কি? আমাদের পৃথিবী পৃষ্ঠ। কত শতাংশ? 47%। বায়ুমণ্ডলের চেয়ে অনেক বেশি অক্সিজেন পৃথিবীর ভূত্বকের সঙ্গে নানা রাসায়নিক অবস্থায় মিশে আছে। ভূত্বকের দ্বিতীয় উপাদান হলো সিলিকন। তাহলে ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কি? সিলিকন। শর্ট প্রশ্ন হিসেবে কিন্তু দিতেই পারে, ব্র্যাকেট করে নিও, ঠিক আছে? তারপরে দেখো, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখান থেকে ভূতত্ত্ববিদরা বলে বিযুক্তি রেখা। এই জায়গাটাও একটু দাগিয়ে নিও, কোন রেখা তা ভূতত্ত্ববিদরা বলেছে বিযুক্তি রেখা, ঠিক আছে? তারপরে এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করো। পৃথিবীর অভ্যন্তর, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিকেন্দ্রমণ্ডল, নিফেসিমা, ক্রোফেসিমা আর অ্যাস্থেনোস্ফিয়ার রয়েছে। আচ্ছা দেখো,
ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিমি পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তর হলো গুরুমণ্ডল। তাহলে গুরুমণ্ডল কাকে বলে? বলেছে ভূত্বক ছাড়িয়ে, এই দেখো এই জায়গাটা হচ্ছে ভূত্বক। ভূত্বক ছাড়িয়ে এই যে দূরত্ব, এটা হচ্ছে 2900 কিমি পর্যন্ত ঘনত্বযুক্ত স্তর হলো গুরুমণ্ডল। এই স্তরের উষ্ণতা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড বা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি। পদার্থের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘনসেমি। এই স্তরের প্রধান উপাদান লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকন। তাহলে এই কী উপাদান দ্বারা এই স্তরে, মানে ভূত্বক থেকে গুরুমণ্ডলে কী উপাদান রয়েছে? হচ্ছে লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম। গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম প্রাধান্য দেখা যায়। এটি হলো ক্রোফেসিমা। তাহলে ক্রোফেসিমার স্তর কোনটা? বলে দিয়েছে যে টোটাল তো হচ্ছে 2900 কিমি, এই যে ভূত্বক থেকে গুরুমণ্ডল টোটাল 2900 কিমি। এবার বলেছে গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত, ধরো এই 30 থেকে এই মানে এখান থেকে ধরো এইটুকু, এই 700 কিমি পর্যন্ত অংশে কী রয়েছে? ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, এগুলো দেখা যায়। এটিকে বলা হয় ক্রোফেসিমা। দাগিয়ে নাও। ক্রোফেসিমা স্তর বলতে কি বোঝো? এখানে গুরুমণ্ডল বলতে কি বোঝো? দাগিয়ে নাও। আর গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি, মানে বাকি যেটা পড়ে থাকছে 700 থেকে 2900 কিমি পর্যন্ত অংশে নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম আধিক্যের জন্য এই স্তরকে বলা হয় নিফেসিমা। নিফেসিমা কাকে বলে? ভালো করে দাগিয়ে নেবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? রেপিত্তি বিযুক্তি রেখা আছে, দাগিয়ে নাও। ক্রোফেসিমা আর নিফেসিমার মাঝে, মানে এই যে ক্রোফেসিমা আর এই যে নিফেসিমা, এর মাঝে কোন রেখা গেছে? এর মাঝে আছে হচ্ছে গিয়ে কোন রেখা? রেপিত্তি বিযুক্তি রেখা। ঠিক আছে, রেপিত্তি বিযুক্তি রেখা। তারপরে দেখো অ্যাসথেনোস্ফিয়ার। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাসথেনোস্ফিয়ার। এটি একটি কী শব্দ? অ্যাসথেনোস্ফিয়ার হচ্ছে একটি গ্রিক শব্দ, যার মানে দুর্বল স্তর। আন্ডারলাইন করে নেবে, এটি একটি কী শব্দ এবং এর মানে কি? দুর্বল স্তর। এই স্তরে পদার্থ গলিত ও নরম প্রকৃতির। অত্যাধিক তাপ ও চাপে এখানকার শিলা স্রান্দ মানে কি? মানে হচ্ছে কি অর্ধ তরল অর্ধ কঠিন, মানে অর্ধেকটা লিকুইড ফর্মে থাকে আবার অর্ধেকটা কঠিন, মানে হচ্ছে কি কঠিন বস্তু, যেটা এক কথায় কঠিন বস্তু মানে যেটা এক মানে ওই যে মানে যে কোনো কঠিন ধরনের বস্তু, যেরকম ধরো পদার্থ বলতে বোঝো ওই বস্তু। আচ্ছা, পিচ গলালে বা খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে সেই রকম অবস্থায় এখানকার পদার্থগুলি আছে। দেখো এক্সাম্পল দিয়ে এখানে বলেই দিয়েছে যে পিচ গলালে বা খেজুরের রস জাল দিলে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে সেই রকম অবস্থায় এখানকার পদার্থ রয়েছে। ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয়, আবার ওপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে আসে। এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এখান দিয়ে প্রশ্ন, এখানে অ্যাসথেনোস্ফিয়ার একটি কী শব্দ এবং অ্যাসথেনোস্ফিয়ার বলতে কী বোঝো? এখানে পদার্থ কোন অবস্থায় থাকছে? অর্ধ তরল অর্ধ কঠিন অবস্থায় থাকে। আচ্ছা, কোন স্রোতের সৃষ্টি হয়? এখানে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখানে একটু দেখো বক্সে, ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল, এর গভীরতা কত? 100 কিমি। তাহলে শিলামণ্ডল বলতে কি বোঝো? এটা পড়ে নিও। ঠিক আছে, তাহলে এখান দিয়ে কি প্রশ্ন বললাম? গুরুমণ্ডল কাকে বলে? ক্রোফেসিমা, নিফেসিমা কাকে বলে? ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে কোন রেখা গেছে? অ্যাসথেনোস্ফিয়ার কথার অর্থ কি? বলতে কি বোঝো? এবং এখানের পদার্থ কোন অবস্থায় থাকে? অর্ধ তরল ও অর্ধ কঠিন অবস্থায় থাকে। নেক্সট এখানে শিলামণ্ডল। তারপরে এই দিকে তোমাদের পড়েছি সীমা ও শিয়াল, এটা ভালো করে পড়বে। সীমা ও শিয়াল 2 নম্বরের প্রশ্নে স্কুলে সীমা ও শিয়াল বলতে কী বোঝো এটা দেয়। আর এখান দিয়ে শর্ট প্রশ্ন হিসেবেও দিতে পারে যে হচ্ছে কোন কোন বস্তু বা কোন কোন
স্তর নিয়ে এগুলো গড়ে উঠেছে, যেরকম হচ্ছে কী কী জিনিস পদার্থ মিশে রয়েছে, সিলিকন, ম্যাগনেসিয়াম ইত্যাদি নিয়ে এটি তৈরি হয়েছে, কোন শিলা নিয়ে গঠিত দিতে পারে। তারপরে দেখো বলেছে কি ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তর হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই স্তরটি প্রায় 3500 কিমি গভীর, অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি বলে একে নিফে বলা হয়। নিফে বলা হয়, কি বলা হয়? নিফে বলা হয়। কাকে বলা হয় নিফে? কেন্দ্রমণ্ডলকে। কেন নিফে বলবো? বলেছে অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি। এর গড় তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের গড় ঘনত্ব প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘনসেমি। পদার্থের ঘনত্ব, উষ্ণতা, চাপ কেন্দ্রমণ্ডলের সব জায়গায় একরকম নয়। এগুলোর ওপর ভিত্তি করে বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুটি অংশে বিভক্ত করেছেন। তাহলে কটা অংশে ভাগ করেছে কেন্দ্রমণ্ডলকে? একটা অন্তঃকেন্দ্রমণ্ডল, একটা বহিঃকেন্দ্রমণ্ডল। এটা কিন্তু তোমাদের বড় প্রশ্ন হিসেবে পরীক্ষায় দিতেই পারে। আর ভূগোলে একটা জিনিস মাথায় রেখে অত্যন্ত, এই যে ছবিগুলোকে ভালো করে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো। কারণ পরীক্ষার সময় কি হয় না, যখন স্যার ম্যাডামরা খাতা দেখেন শুধু লিখলে হলো না, লিখলে তোমরা ধরো 5 মার্কস রয়েছে সেখানে 2 বা 3 পাচ্ছ, কিন্তু যদি তার সাথে ড্রয়িংটা তোমরা করে দেখাও তাহলে পুরোপুরি ফুল মার্কস পাওয়ার চান্সেসটা বেশি থাকে, ঠিক আছে? তাই ইমেজগুলোকে মানে এই ছবিগুলোকে ভালোভাবে একটু প্র্যাকটিস করবে বাড়িতে, ভালোভাবে দেখে। যদি এখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে যে কেন্দ্রমণ্ডল সম্পর্কে আলোচনা করো পৃথিবীর অভ্যন্তরে, তাহলে তুমি অভ্যন্তরের ছবিটা যদি এঁকে দাও, মানে বলছি না যে পুরো হুবহু তোমাদের রাখতে হবে, কোনো রকম এঁকে যদি কিছু কিছু মেন পয়েন্ট, যেটা এটা কেন্দ্রমণ্ডল, এটা গুরুমণ্ডল, এটা অ্যাস্থনোস্ফিয়ার স্তর, এরমভাবে দেখিয়ে দাও, তাহলে স্যার ম্যাডামদের ইম্প্যাক্টটা ভালো পড়ে খাতা দেখার সময়। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর চলে আসি অন্তঃকেন্দ্রমণ্ডল কি বলছে। এই স্তর পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে রয়েছে। এই স্তরের গভীরতা কত? 5100 কিমি থেকে প্রায় 6370 কিমি। এই স্তরের চাপ, তাপ, ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যাধিক চাপের ফলে পদার্থগুলো এখানে কঠিন অবস্থায় আছে। তাহলে অন্তঃকেন্দ্রমণ্ডলে পদার্থ কোন অবস্থায়? তরল না কঠিন? কঠিন অবস্থায়। বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এই স্তর 2900 কিমি থেকে 5100 কিমি গভীর। চাপ, তাপ, ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। স্তরের সান্দ্র অবস্থায় থাকা লোহা ও নিকেল প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে, যেখান থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এখানে হচ্ছে পৃথিবীর কেন্দ্রমণ্ডল সম্পর্কে আলোচনা করো, নিফে কি পুরোটা, যদি পারো তো ছবিটা বাড়িতে প্র্যাকটিস করবে। আচ্ছা, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে কোন রেখা? গুটেনবার্গ বিযুক্তি রেখা। এটা শর্ট প্রশ্ন হিসেবে দাগিয়ে নাও, আন্ডারলাইন করে নাও। আর কেন্দ্রমণ্ডলের ভিতরে অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরে বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে কি আছে? লেহম্যান বিযুক্তি রেখা। এগুলো সব শর্ট প্রশ্ন হিসেবে তোমরা নিজেদের বইতে দাগিয়ে নাও। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে চ্যাপ্টার তোমাদের এই ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেল। 6 নম্বর পেজ পর্যন্ত তোমাদেরকে পড়িয়ে দিলাম। যেভাবে বললাম ওভাবেই প্রশ্নগুলোকে পড়ো। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে কটি স্তর? প্রধানত 3টি স্তর, একটা ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এখানে হচ্ছে সীমা শিয়াল বলতে কি বোঝো? এখানে কোন রেখা গেছে? গুরুমণ্ডল সম্পর্কে আলোচনা করো। ছবিটা বারবার করে তোমাদের বলছি যে ছবি বারবার করে প্র্যাকটিস করবে। যেরকম আছে হুবহু আঁকতে হবে না, কিন্তু মোটামুটি যে পয়েন্টগুলো রয়েছে পয়েন্টগুলোকে একটু নোটিস করো, তাহলে কি পরীক্ষার সময় তোমাদের ওই অসুবিধাটা হবে না। তারপরে আছে অ্যাস্থনোস্ফিয়ার বলতে কি বোঝো? অ্যাস্থনোস্ফিয়ারের পর হচ্ছে কি এখানে ক্রোফেসিমা নিফেসিমাটাকে ভালো করে পড়বে। তারপরে নেক্সট হচ্ছে কি এখানে কেন্দ্রমণ্ডল। তাহলে আজকে এইটুকুই থাক, আবার পরের দিন নেক্সট চ্যাপ্টার পড়াবো।